শহীদ ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, মনে হয় খেয়াল করেছেন, কারণ খেয়াল করারই কথা, এটা আপনার চোখ এড়ানোর কথা না, যে আজকে আমরা দেখলাম যে রয়টার্স এর কাছে আহ শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। উনি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন এনডিটিভিকে। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া, ওটাকে আবার অনেকে কোট করে আল জাজিরা অথবা এএফপি তারাও রিপোর্ট করেছিল। কিন্তু এবার সরাসরি রয়টার্সই তাকে একটা, এবার আর লিখিত ইন্টারভিউ না, টেলিফোন ইন্টারভিউ করেছে বলে আমি যে যতটুকু পেলাম, সেখানে নানা রকম কথা হয়েছে। আমরা ওই কথাগুলো নিয়ে একটু কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত উনি বলেছেন যে উনি এবং ওনার দলের সিনিয়র লিডারদের নিয়ে ওনারা শিগগিরই ঢাকায় ফিরবেন এবং সারেন্ডার করবেন, আদালতের শরণাপন্ন হবেন। আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আহ প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, এবং রয়টার্স সাথে ইন্টারভিউ মানে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে একটা ইন্টারভিউ, এর আগে এনডিটিভির সাথে একটা ইন্টারভিউ, এবং নানান ভাবে এরকম একটা ঘোষণা ওনার পক্ষ থেকে এসেছে যে উনি মাতৃভূমিতে ফিরতে চান। এবং এবার পরিষ্কার ভাবে বললেন যে যেহেতু তার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেছে, তার বিচারের রায় হয়েছে, উনি আদালতের কাছে সারেন্ডার করবেন। আর দিনক্ষণটা ঠিক করেননি, ডিসেম্বর মাসের কথা বলেছেন। এবং সেখানে কিছুটা ইমোশনও আছে। তিনি বলেছেন যে যতটুকু পড়লাম, তিনি বলেছেন যেখানে তার বাবা মার কবর, যেখানে তার বাবা মা শুয়ে আছেন, সেখানেই তার মৃত্যু হোক, এটা তিনি চান। এবং তার দলের অনেক নেতা কর্মীর উপরে যে অত্যাচার নির্যাতন, সেগুলোর কথা উনি বলেছেন। এবং সেই জন্য তিনি মনে করছেন যে তার দলের সকল নেতা কর্মী সহ তিনি আসবেন, সারেন্ডার করবেন। যারা বাইরে আছেন তাদের কথা বলছেন, সিনিয়র লিডাররা আসবেন, সারেন্ডার করবেন। একই দিনে বাংলাদেশের সব জায়গায় তাদের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা হয়েছে আমরা জানি, আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে শত শত মামলা আছে, এবং সেই সকল মামলায় শত শত লোককে অভিযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, এবং অন্যান্য পেশার লোকজন আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না। তো সেরকম একটা ঘোষণা রয়টারের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং তিনি এটাও বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি বলেছেন মানে ঢাকার সাথে আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে না, ঢাকার সাথে তার কোনো আলাপ আলোচনা হয়নি, এবং ঢাকার সাথে তিনি আলাপ আলোচনা করবেন এমনটাও বলেননি। বলেছেন যে এটা তো আলাপ আলোচনার বিষয় নয়, আমাদের ফেরত আসা, আওয়ামী লীগের রাজনীতি করা, এটা জনগণের বিষয়, জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, জনগণ সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করব। জি, এখানে একটা বিষয় হলো যে উনি বলেছেন যে উনি দলের সিনিয়র লিডারদের নিয়ে ফিরবেন। সিনিয়র লিডার বলতে যাদেরকে বুঝিয়েছেন, আমরা এমনিও জানি, আমরা আগেও দেখেছি, বহুবার দেখেছি যে শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে খুবই সাহসী একজন মানুষ, রাজনৈতিক নেতা, এবং ওনার এই সাহসের পরিচয় আমরা এর আগে বহুবার দেখেছি। তো উনি যতটা সাহসী, ততটা কি তার দলের সিনিয়র লিডাররা তাদের নিয়ে যখন ফিরবেন বলছেন, আপনার কি মনে হয় যে উনি যদিও ফিরবেন কিনা আমি জানি না, যদি ফিরেন সেখানে সিনিয়র লিডারদের কি ওনার পাশে দেখতে পাবেন বলে আপনার ধারণা? আমার ধারণা এবং আমার বিশ্বাস এরকম যে হ্যাঁ, উনি যদি ফিরে আসেন এত প্রতিকূলতার মাঝে, উনি সিনিয়র লিডাররা ওনার সাথে ফিরবেন এবং ওনাকে অনুসরণ করবেন, এটা আমার মনে হয়। কারণ এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তখন তাকে যে মানব বর্ম রচনা করে যে তাকে রক্ষা করেছিল, সেখানে কিন্তু সব সিনিয়র লিডাররা ছিলেন। সুতরাং শেখ হাসিনার প্রতি তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন। তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা, এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে। সে মামলা কোন সময় সত্য মামলা হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো। বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেখেছেন আপনি।
অযথা একটা মানহানির মামলা আছে যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন। আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়, আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যে মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যে মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়া মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি, আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি। সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল, তো এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, বা যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম, মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানাল কোড আছে এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেই সব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলেই হয় যে ভাই, যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না, আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি, আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন, এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্সের মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই, সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডি নাই কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে, আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি, ভারত সরকার উনাকে অতিথি হিসাবে গ্রহণ করেছেন, অতিথি হিসাবে বরণ করেছেন, এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, তিনি যেহেতু আশ্রয় আছেন এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে, মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের তো মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন? সেই নিরাপত্তা দেওয়ারও তো বিষয় আছে, যে ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন, ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকলে করে থাকতে পারে, অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, আর রয়টারের কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে।
যে আবার কেউ কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন, ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি উনি শেষ পর্যন্ত দেশে আসেনও, তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে দেশ আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন, সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনা হবে, তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো হুম। এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন করা, প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তিনি তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা, এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি। সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠায় নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোন দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার এটা ব্যক্তিগত অধিকার আছে, তার এটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে। বাট পথ আছে, আপনি আসতে বাধা নাও দিতে পারেন আপনি, আবার আচ্ছা, বাধা আমি দিতে পারেন। এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি, করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না। তাহলে আপনি এখন যে তাকে প্রত্যর্পণ চাচ্ছেন, তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না? সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আমি এখন আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এটা একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন মনে হতে পারে, তারপর আমি বলি আপনাকে। যে সেটা হলো, ধরা যাক উনি এলেন, এয়ারপোর্টের মাধ্যমে এলেন, একটা ট্রাভেল ডকুমেন্টও পেলেন, এয়ারপোর্টে আসার পর এখানে নিশ্চয়ই সরকার তাকে এখান থেকে অ্যারেস্ট করবে, কারণ উনি তো একটা মামলার দণ্ডপ্রাপ্ত আসেন। তো যদি অ্যারেস্ট করে, সেটা কি অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে? এমন ভাবে তো একেবারে মানে 2-2-4 মেলানো যাবে না। বাট শেখ হাসিনা তো একটা দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,
এবং তিনি 17 বছর আরো 5 বছর যোগ করেন, 15-5-এ 20 বছর ক্ষমতায় ছিলেন। তার একটা দল আছে যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের একটা ঐতিহাসিক ভিত্তি আছে এবং সেই দলের সমর্থক, কর্মী সমর্থক, নেতা এবং তৃণমূল সমর্থকের সংখ্যা কত এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বাট আমি এখন পর্যন্ত সব বিতর্কের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছি সেটা হলো যে 30% তাদের সমর্থন রয়েছে। কেউ কেউ এটাও নিয়ে বিতর্ক করেন, বাট নানান ইন্টেলেকচুয়ালরা, বিরোধীরাই বিতর্ক করে 30%-এর নিচে খুব একটা নামাতে পারেন না। তার মানে প্রায় 6 কোটি মানুষের সমর্থন আছে তার প্রতি। সেখানে ধরেন 3 কোটি অ্যাডাল্ট মানুষের সমর্থন আছে। তো এই যে 3-3.5 কোটি মানুষের যে সমর্থন আছে, সেই সমর্থনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আলোচনার বিষয়। তারপরেও তার অনেক সমর্থক, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে দেখার জন্য বা তাকে যে গ্রেপ্তার করে আনবে সেটাও দেখার জন্য ভিড় করতে পারেন। সেটা একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, কিভাবে তারা এটাকে ঠিক করবেন, কিভাবে এই ব্যবস্থাটা তারা নিবেন যাতে নিরাপদে, কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এয়ারপোর্টে কোনো গোলযোগ হওয়া, রাস্তায় কোনো গোলযোগ হওয়া, তাকে জেলখানায় রাখবেন। আমাদের দেশে তো জেলখানায় মানুষকে মেরে ফেলার ইতিহাস আছে, তাই না? সেফ কাস্টডিতে আমরা জাতীয় 4 নেতাকে হত্যা করতে দেখেছি এবং তাদের বিচার এখনো শেষ হয়নি। সো আপনার সরকার যে চায় প্রত্যর্পণ, নিশ্চয়ই সরকার এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে। আর যদি সরকার চিন্তা ভাবনা না করে শুধু লেখার জন্য, চিঠি লেখার জন্য প্রত্যর্পণ চেয়ে থাকে, তাহলে আরেকটা বিষয়, এখন এই ঘোষণার কারণে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে তারা কি করবেন, কিভাবে এটাকে ম্যানেজ করবেন, কিভাবে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সবসময় তো বিচারের সম্মুখীন করবেন হয়তো বলা হয়, আমি বলছি যে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সেটা সরকারকে ভেবেচিন্তে ঠিক করতে হবে, যাতে এয়ারপোর্টে কোনো গোলযোগ না হয়, একই মতো কোনো ঘটনা না ঘটে। কেন বাংলাদেশে তো আপনি জানেন যে স্নাইপার রাইফেল তো যেখানে সেখানে নাকি পাওয়া যাচ্ছে, এবং সেই জুলাই আন্দোলনের সময় ওই 30 দিন বা 36 দিনে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি কারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো। সো এগুলোর তো চিন্তা ভাবনা করতে হবে। উনি আসবেন, আসার পরে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। এই আসার বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতে হবে। উনি আলোচনা করতে চান বা না চান, কিন্তু উনি যখন ফেরত আসবেন, ঠিক করে ফেলবেন, তখন তো আলাপ আলোচনা শুরু হবে নিশ্চয়ই। আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আনন্দ মোহাম্মদ শহীদ। সুপ্রিয় দর্শক যারা দেখছেন তারা জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। ইয়েস এবং নো বলে জানাবেন প্লিজ। বরিশালের পুলিশে অফিসারদের কান্নাকাটি দেখেছেন? শুধু কান্নাকাটি না, কিরকম অসহায় বোধ করলে পুলিশের ওসি এসে বলে আমরা কোথায় যাব, এবং তার চোখে পানি, তার চোখে জল। পুলিশি নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে মব ঘটায় বরিশাল একটি থানায়, এবং সেখানে কনস্টেবল থেকে শুরু করে থানায় যারা যারা ছিল প্রায় সবাই মার খেয়েছে। মার খেয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব। মানে পুলিশ কোথায় যাবে? যে পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে, সেই পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন। মানে একটা থানাতে ভায়োলেন্স করতেছে একটা মিথ্যা অভিযোগ তুলে, এবং পুলিশ অসহায় হয়ে অঝরে কাঁদে আর বলে আমরা কোথায় যাব। এখন বুঝতে পারতেছেন তো যে দেশটা কোন দিকে গেছে। একটা দেশের পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে আমরা কোথায় যাব সাধারণ জনগণ? এই যে যারা যারা এই মবকে উস্কে দিল, এই যে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিল, এই পুলিশ কিন্তু আর দাঁড়াতে পারবে না কোনোদিন, আপনি নিশ্চিত থাকেন। এই পুলিশ আর কোনো দিনই দাঁড়াতে পারবে না মাজা সোজা করে, কারণ তারা যে ভয় পেয়েছে, এই ভয় থেকে আর কোনোদিন দাঁড়াতে পারবে। এরা 71 সনে 25শে মার্চে যে ভয়াবহ হামলা করেছিল পাক বাহিনীরা, পাক হানাদার বাহিনীরা, পাকিস্তান বাহিনীরা,
তখনও পুলিশের কিন্তু মেরুদণ্ড ভাঙে নাই, বরং তারা সেই হামলার কারণে উল্টো তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা খুঁজে পেয়েছে, আরো আত্মবিশ্বাসী হয়েছে, আর শক্তি অর্জন করেছে। কিন্তু এখন বাংলাদেশে যা ঘটতেছে, এটা পুলিশের, এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে পুলিশ আছে, পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তেছে। আপনি তাদের আর কোনোদিনই দাঁড় করাতে পারবেন না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ যেখানে চোরেরা, গুন্ডারা, সন্ত্রাসীরা পুলিশের উপরে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করে এবং পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, বলে আমাদের কে বাঁচাবে, পুলিশেরা মার খায়ার বলে আমাদের বাঁচান, তাহলে সেই দেশে সাধারণ জনগণের অবস্থা কি সহজে অনুমেয়? যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তাদের ব্যাপার সহজেই অনুমেয় যে তাদের অবস্থাটা কি। এখন গণতন্ত্র কোথায়? এখন যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা এখন কোথায়? আমরা তাদের কাউকে খুঁজে পাইনি। দেশটা আসলে কে যে চালাচ্ছে আমরা তাই জানি না। এইভাবে একটা দেশ চলতে পারে না, এবং এর ফলাফল কিন্তু খুব খারাপ। এন্ড অফ দ্য ডে আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব। আমরা এই পুলিশ দ্বারাও কিন্তু একসময় নিপীড়িত, নির্যাতিত হব। আপনারা মনে করেন না যারা এখন পুলিশকে ফাঁদে ফেলে বা অসহায় পেয়ে যা ইচ্ছা তাই করতেছেন, এরা কিন্তু সবাই বিপদে পড়বে। এই সময় হয়তো পড়বে না, আগামীতে কিন্তু পড়বে। এরাই কিন্তু এমন মায়ের খাবে পুলিশের কাছে, এমন মায়ের খাবে। পুলিশকে হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন কিন্তু ভোলে না। পুলিশ কিন্তু এগুলো মনে রাখবে। সেটা আপনি বরিশালেই পেটান পুলিশকে, থানাতেই পেটান, আর বাইরেই পেটান, আর উত্তরাই পেটান। যে যা যা করেছে পুলিশের বিরুদ্ধে, তারা যদি মনে করে তারা পার পেয়ে গেছে, ইউনূস তাদের কিছু করে নাই, বিএনপি সরকার তাদের কিছু করবে না, তারপরে জামাত তাদের ইনডেমনিটি দিয়ে দিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি পালিয়ে গিয়েও রক্ষা পাবেন না। মনে করেন কেউ পুলিশকে পিটিয়েছে, কেউ পুলিশকে মেরেছে, কেউ থানা লুটপাট করেছে, সে হয়তো এই সরকার পতনের পর পালিয়ে যাবে। পুলিশ কিন্তু তার আত্মীয় স্বজনকে ছাড়বে না, তার বাপ মা ভাই বোন কাউকে ছাড়বে না পুলিশ। পুলিশকে এত ইয়ের কি মনে করেন না। আমি ভুলেও কখনো পুলিশের খোঁজাই না। আর কারে জানান? সাংবাদিকেরে। সাংবাদিকরা যেমন দালালিও করে, পুলিশ দালালিও করে, তেমনি এরাও যদি আপনার পিছনে লাগে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এরা সুযোগ মতো আপনার ঠিক দুর্বল সময়ে কিন্তু তারা আপনাকে ধরবে। যখন আপনি দুর্বল, যখন আপনি সবল, তখন সাংবাদিকও আপনাকে তেল মারবে। যখন আপনি সবল, পুলিশও আপনাকে তেল মারবে। কিন্তু যখন আপনি দুর্বল হবেন, এই যে ভাবির পোলারা যখন, এই সার্ভিস মলমেরা যখন ক্ষমতায় থাকবে না, পাবলিকই তাদের ছাড়বে না আশা করি। কিন্তু পাবলিকও যদি ভুলে ছেড়ে দেয়, পুলিশ কিন্তু এদের 70 হাত মাটির নিচে থেকে ঘুরে আনবে। এমনকি যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা পুলিশ হত্যাতে মদত দিয়েছে, পুলিশ কিন্তু তাদেরও ছাড়বে না। তাদের হয়তো সরাসরি কিছু করতে হবে, তাদের আত্মীয় স্বজনের কেস পাইলেই মনে করেন ঝুলায় ফেলাবে। টেরই পাবেন না পুলিশ কিভাবে এই সন্ত্রাসী, এই মবের যারা মদত দেওয়া আর্মি, তাদেরও কি পরিণতি করবে পুলিশ আপনারা কল্পনা করতে পারবেন না। পরের অংশটুকু, আমার শিরোনামের পরের অংশটুকু আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে পাকিস্তানি দম্পতি একজন বাংলাদেশি তরুণ ছাত্রের সাথে কি খারাপ ব্যবহারটা করেছে। বাংলাদেশের মানুষ না কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। বাংলাদেশি মানুষ বলবো না, বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। আপনারা তো বলেন যে আমি নাকি সমালোচনার কাজ করেন। কেন আপনি সমালোচনার কাজ করেন না? আমি করবো না। আপনারা ভালো কাজ করেন, আপনারা ভালো কাজ করেন, তারপরে দেখেন আমি বলি কিনা। এই যে আপনারা বলেন আমি বাংলাদেশিদের সমালোচনা করি, বাংলাদেশের মুসলমানের সমালোচনা করি, আপনারা সমালোচনার কাজ করেন না। আপনারা যদি মাদ্রাসায় বলৎকার না করেন, আমার মরা বাপের ক্ষমতা আছে আপনার নামে কথা বলা যে আপনি বলৎকার করছেন কেন। আপনারা বাঙ্গু পেয়ারা মুসলমানেরা যদি পেয়ারা পাকিস্তানি না হন, আমি আপনাদের সমালোচনা করতে পারবো? আপনাদের তো বলি নাই আপনারা ভারতের লোকে পীড়িত করেন, কিন্তু পেয়ারা পাকিস্তানি এত কেন? এত পাকিস্তান পীড়িতি কেন? দাল মে কুছ তো কালা হায়।
আপনি যতই চাপা মারেন, ওই কালেমার পতাকা, পাকিস্তানি পতাকা উড়াইতে না পাইরা কালেমার পতাকা উড়ানো, ওটা কিন্তু আমরা বুঝি। আপনাদের বেদনা বুঝি। আপনারা ৭১ পরাজিত হওয়ার কারণে ২৪ কেজির সামনে এনে এটাই বড় বড় পাওয়া। বঙ্গবন্ধুর বিপরীতে আপনারা জিয়াকে আনলেন, ব্যর্থ হইলেন। ভাসানীকে আনতে পারলেন না। হাদিকে নিয়ে আসছেন নজরুলের বিপরীতে। এগুলো করে চলবে এই সমস্ত ফাত্রামি? আপনারা আগাম করেন না, আমি বলবো না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটাকে এই পাকিস্তানি নাগরিক গায়ে হাত দিল, হেনস্থা করলো, এটা যদি ভারতের কোনো নাগরিক করতো এতক্ষণ কি করতেন? আমি নিশ্চিত আপনারা দীনেশ ত্রিবেদীর আবাসস্থল অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের আবাসিক ভবনে হামলা করতেন, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করতেন, ভিসা সেন্টারগুলোতে হামলা করতেন। তার সাথে আরেকটা জঘন্য কাজ করতেন, সেটা হলো বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। এই মুহূর্তে একটা ভারতীয় নাগরিক যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টু শব্দটি নাই, কোনো মৌলবী বলে নাই, কেন প্রতিবাদ করে নাই? কারণ তার আব্বা পাকিস্তানি, যেটা পাকিস্তানিরা তার মায়ের লাং লাগে, তো তাই কোনো কথা বলবে না। কোনো মৌলবী, কোনো জাতীয়তাবাদী নেতা এখন কথা বলতেছে না। এটা বিচ্ছিন্ন ঘটনা। কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, প্রথম আলো, শেষ আলো, মহিউদ্দিনেরা, তারপর আর কি ওয়াইসি, ফাইসি, মাইসি, ঘাইসি, ভাবির পোলারা, কেউ কথা বলতেছে না। কিন্তু যদি এটা ভুলে কোনো ভারতীয় ঘটাইতো এতক্ষণে, যদি আওয়ামী লীগের আমলে ঘটাইতো, তাহলে তো বলতেন যে বাংলাদেশটাকে ভারত বানিয়ে ফেলেছে, ভারত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের গায়ে হাত দিয়েছে হিন্দু, এই কথা বলতেন না? জানি এটা বলতেন। আর যদি এখন করতো, তাহলে তাকে ধরতেন, জেলে ঢুকাইতেন, পেটাইতেন, ইন্ডিয়ান হাইকমিশনে হামলা করতেন, ইন্ডিয়ান ভিসা সেন্টারে হামলা করতেন এবং বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। কিন্তু এখন আপনার পাকিস্তান আব্বা কিছু বলেছে, তাই বিহারি কলোনিতে কোনো আওয়াজ নাই। বিহারি কলোনিতে একটা ফুলের ঢেলও পড়ে নাই। এমনকি যিনি আপনাকে বেজ্জতি করলেন, থাপড়াইলেন, এর আগে তো বাংলাদেশি কয়টা বাঙ্গ পেয়ারা পাকিস্তানে গিয়েছিল, ভালোবাসার পাকিস্তানে, যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে উষ্টা লাথি গুতা খেয়ে এসেছে। কারা যেন বলে যে পাকিস্তান আমাদের খুব ভালোবাসে, বাংলাদেশে যে আচরণ করেছে, তাহলে আপনি পাকিস্তানে গেলে আপনারা কি আচরণ করবে? আপনি সেটা দেখেন তো, একবার ভেবে দেখেন তো। বাংলাদেশের যে ইসলাম প্রেম, দেশপ্রেম, এটা যে একটা ফাত্রামি। মুসলমান প্রেম, দেশপ্রেম বাংলাদেশের মুসলমানদের, এটা ফাত্রামি। কিভাবে? কারণ কোনো প্রতিবাদ নেই। আমাদের মতো কিছু মানুষ প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা যে প্রতিবাদ করার কারণে দেখবেন আমাদের সমালোচনা করবে। এর আগে একবার পাকিস্তানে এক মেয়ে বাংলাদেশে আসছিল, তাকে ধর্ষণ করছিল, আওয়ামী লীগের আমল, তারপর প্রতিবাদ করে নাই। কারণ কি? যাই হোক, তারা প্রতিবাদ করে নাই। যাই হোক, সেটা বাংলা, মানে তার বাবা নাকি মা বাংলাদেশে ছিল, যাই হোক, অন্য বিষয়। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কই এখন মিছিল কোথায়? কারণ মিছিল তো হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার সেই মহান ছাত্রনারা, আমরা তো জানি, আমরা তাদের চিনি। কি তো এখন, কারণ বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, তার কারণে এটা সম্ভব হয়েছে যে একটা পাকিস্তানি তাকে চড়াইলো, থাপড়াইলো, তাকে না পুলিশে কিছু জিজ্ঞেস করলো, না কোনো কথা জানতে চাইলো, না কোনো মিছিল হইলো, না কোনো প্রতিবাদ হইলো, না কোনো মানববন্ধন, না কোনো ফেসবুক পোস্ট, না কোনো আইনগত ব্যবস্থা, কোনো কিছু নেওয়া হলো, টু শব্দটি নেই, মনে কিছু ঘটেই নাই। কিন্তু কোনো বাংলাদেশিকে যে ব্যবহারটা পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় করেছে, এই আচরণটা যদি ভারতে বাংলাদেশি নাগরিকদের সাথে করে, তারপরও বাংলাদেশে মিছিল হবে। এর আগে যে বাগা নাকি সাগা নাকি পাড়া নামে একটা মনে আসছিল না, চেন্নাই যায় বলছে আমার এই ভারতীয়রা অপমান করছে, কি নাটকটা করেছে মনে আছে আপনাদের মনে আছে? চেন্নাই সে নাটক করেই বলছে আমার সাথে খারাপ ব্যবহার করছে, একেবারে আমেরিকার ইলিয়াচ্ছা, ফ্রান্সের হেদুবাপ, বাংলাদেশের জামাতি হেফাজতিদের হেদুবাপ, পিনাকি সহ, কি ফারোয়ার মারোয়ার সরর সহ আরো কারা কারা যেন দেশে বিদেশে আছে, সবাই এর প্রতিবাদ করছে। ঘটনাটাই ছিল ভুয়া। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বেজ্জিত করলো বাংলাদেশিরে, তারপর টু শব্দটি নেই। কারণ পাকিস্তানি আব্বা করছে। পাকিস্তানিরা যদি বাংলাদেশে আইসা কারো মা বোনেরও ধর্ষণ করে, কারো মা বোনেরও পাছায় খামচা দেয়, কোনো সমস্যা নেই, কোনো প্রতিবাদ এই বাঙ্গুরা করবে না। কারণ কি? কারণ পাকিস্তানি আপুরা করেছে, তাই কোনো প্রতিবাদ নেই।
কারণ পাকিস্তানি, তারপরে মুসলমান, উর্দু বলে, সুতরাং কোনো সমস্যা নেই। কোনো অদ্ভুত চরিত্র এই বাংলাদেশের মুসলমানদের, বিচিত্র চরিত্র। এরকম আত্মঘাতী এই বাঙালি মুসলমানের মন মানসিকতার কোথাও আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের কোনো মানুষ যদি পাকিস্তানের রাজধানীতে গিয়ে বা করাচিতে, লাহোরে গিয়ে এইভাবে যদি আচরণ করত, তারা কি করত? পাকিস্তানিরা অবশ্যই আদালতে পাঠাইতো, মামলা হইতো। এর আগেও একটা ঘটনা জানেন, রংপুরে পাকিস্তানি হাই কমিশন থেকে একজন ব্যক্তি মোটর সাইকেলে রংপুর যাচ্ছিল, এবং শুনেছি পরে সে নিয়মিত আসা যাওয়া করে, নিয়মিত। তার বিরুদ্ধে কেউ কিছু বলে নাই। তার মোটর সাইকেলের লাইসেন্স ছিল না, তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, মোটর সাইকেলের নাম্বার পর্যন্ত ছিল না। তাকে পুলিশ শুধু জিজ্ঞাসাবাদ করছে বলে বাংলাদেশের লোকজন কি বলছে, এটা ভারতের পুলিশ। পাকিস্তান পরিচয় দেওয়ার পরও কেন ছাড়লো না? একটা লোকের মোটর সাইকেলের লাইসেন্স নাই, মোটর সাইকেলের কাগজ নাই, নেম প্লেট নাই, ভুয়া সব। তাহলে সে তারপর আবার পাকিস্তানি হাই কমিশন, মানে সে যে একটা গুপ্তচর, সেখানে কি কাজ? পাকিস্তানি হাই কমিশনে চাকরি করে, তার রংপুরে কি কাজ আপনি বলেন? কিন্তু বাংলাদেশে এটা প্রতিবাদ তো করেই নাই, বরং আমরা যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের বাঙ্গ মুসলমান। এরা এরকম বেহায়া, এরা এরকম বেহায়া। পাকিস্তানে যদি তার মায়ের হাঙ্গা করে বলবে যে আলহামদুলিল্লাহ। ওই যে কাশ্মীরে কিছু মুসলমান আছে যে রুটি খাবে, আধা রুটি খাবে, পাকিস্তান সীমান্তে যাবে, বাচ্চা পয়দা করবে। পাকিস্তানে কাশ্মীরিরা কিরকম জানেন? কাশ্মীরি নারীরা পাকিস্তানের বর্ডারে গিয়ে পাকিস্তানি সৈনিকদের দ্বারা যৌন ক্রিয়া করে এসে সন্তান জন্ম দেয় কাশ্মীরে। আধা রুটি খাएंगे, পেট মে বাচ্চা লাएंगे, এইরকম অবস্থা। মানে কি আর বলবো মুসলমানদের কথা, মানে এদের পাকিস্তান প্রেম, আর এটা হলো ভারতেরই পাকিস্তান প্রেম এরকম। বাংলাদেশ আরো 2 কদম আগে নিকেল গেয়া। আর বাংলাদেশ তো এখন বাংলাদেশ নাই, এটা এখন দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে। টু শব্দটি নেই, কোনো কলামিস্ট কলাম লেখে নাই, কোনো সাংবাদিক এটা নিয়ে খুব একটা চেঁচামেচি করে নাই, টকশোতে এটা নিয়ে কোনো আলাপ নাই, কোনো মানবাধিকার সংস্থার কথা নাই, কোনো জাতীয়তাবাদী শক্তির কথা নেই, কোনো ইসলামী জাতীয়তাবাদী শক্তিরও কোনো কথা নাই। সব নীরব। কারণ কি? দাল মে কুছ কালা হ্যায়, এতই পাকিস্তান প্রেম। আজকে এখন যে আলোচনাটা করলাম, এটা 2টা বিষয়। একটা হলো বরিশালে পুলিশকে মিথ্যা অভিযোগে যে তারা কারাবন্দী, মানে হাজতে থাকা আসামির সাথে খারাপ ব্যবহার করেছে বা মেরেছে, এই অভিযোগ তুলে পুরো থানা আক্রমণ করে বরিশালে সব পুলিশকে পিটিয়েছে, মেরেছে। এই ভায়োলেন্স ফিরে আসবে একদিন, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ বেশি হয়। এরা এটা জানেই না। সবচেয়ে মজার বিষয়, পুলিশকে রক্ষা করার জন্য আনসার নিয়োগ দিয়েছে সরকার। অর্থাৎ বাঘকে রক্ষা করতে পাড়া পাড়াইলেন, যে বাঘেরে মানুষ পেটায়, বাঘেরে ঢেলায়, তাহলে ওখানে 10টা পাঠা পাঠাও, 10টা খাসি পাঠাও, তারা পাহারা দিবে বাঘেরে। যেই দেশের মানুষ পুলিশকে থানায় গিয়ে পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, আমরা যাব কোথায়? আর আক্রান্ত পুলিশগুলো বলে যে আমরা, আমাদের বাঁচাও, আমরা এইভাবে কিভাবে ডিউটি করব। সেখানে আনসার নিয়োগ, এটা আরো হাস্যকর না? বিষয়টা এরকম যে আর্মিকে নিরাপত্তা দিতে আপনি পুলিশ নিয়োগ দিলেন। এটাও একদিন হতে পারে। এই বাংলাদেশে এমনও হতে পারে, যেভাবে চলছে, যে আর্মিদের রক্ষা করতে পুলিশ পাঠাইতে হবে একদিন। পুলিশ, থানার পুলিশ যাবে আর্মি রক্ষা করতে। কিরকম হাস্যকর ব্যাপার যে পুলিশ রক্ষা করতে আনসার পাঠাইছে। এর চেয়ে আর হাস্যকর বিষয় কি থাকতে পারে? মানে বাংলাদেশে যত কিছু করতেছে সবই কৌতুক। মানে সব, মানে কোন কৌতুককে আপনি কোন দিকে ফেলবেন? সব বছরের সেরা কৌতুক, শতাব্দীর সেরা কৌতুক, যে পুলিশ পাহারা দিতে, থানা পাহারা দিতে আনসার নিয়োগ করতেছে। আনসার পাহারা দিতে কয়দিন পরে চৌকিদার নিয়োগ দিবে। আবার সেনাবাহিনীকে পাহারা দিতে পুলিশ, আনসার, চৌকিদার নিয়োগ দিবে। এটা যদি কোনোদিন ঘটে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। ফিরে আসি আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ারা পাকিস্তানের কাণ্ড কারখানা। এই পাকিস্তানির জায়গায় যদি ভারতীয় কোনো ব্যক্তি হইতো, তাহলে কি করতেন? তারা কি করতো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হইতো, চিঙ্কু মামেরা মিছিল বের করতো, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর, বাইতুল মোকাররম গরম করে ফেলতো, মসজিদের মেম্বার গরম করতো, বিএনপি মিছিলে নেমে যেত। কিন্তু এখন পাকিস্তানি আব্বা থাবড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়,
গালাগালি করছে, এতে কিছু যায় আসে না, কারণ পাকিস্তানি আব্বা করছে। এ হলো বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখি এবার শেষ করে দেবো খুব তাড়াতাড়ি, 3 মিনিটে শেষ করে দেবো। একজন লিখেছেন আপনাকে মন্ত্রী হিসেবে চাই। না ভাই, আমার মন্ত্রী বানাবো না, আমার মন্ত্রী বানাইলে দলের লস হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন জয়ন্ত সেন। পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগলঝিরা থানায় কি মাফ করে পুলিশকে পেটানো হয়েছে। জি, ঠিকই বলেছেন। তারপর কি SRK BD001 আপনাকে মন্ত্রী হিসেবে চাই না। ফরিদ ভাই, বাংলাদেশে কিছু বিত্তশালী হিন্দু আছে যারা কোনোদিনই উপকার আসে নাই এই হিন্দু লোকগুলোকে ভারতে বাংলাদেশের দ্বিতীয় নাগরিক হিসেবে নিয়ে আছে, এই বিষয় নিয়ে বলেন। আচ্ছা, বলবো আমি আর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আবার লাইভে আসতেছি, সেখানে বলবো, বিষয়ই থাকবে হিন্দুর শত্রু হিন্দু, সেখানে গিয়ে আলোচনা করব। পাকিস্তান, চীনা, তারেক রহমান বাংলাদেশের মানুষ সংগঠন বিক্রি করে পয়সা ইনকাম করবে ভবিষ্যতে, বলেছেন কে? আলোক তালুকদার। পাচার হওয়া টাকা ফেরত চাই। জি, তো তখন তো শেখ হাসিনার সরকার ছিল, পাচার হয়েছে। এখনকার সরকার, এখন যে পাচার হয় 141 গুণ নাকি কত গুণ বেড়ে গেছে বাংলাদেশের টাকা পাচার। সুইস ব্যাংকে আরো পাচার করে দিছে। এখন তো আওয়ামী লীগের সরকার, এখন কারা পাচার করে? জান্নাতুল ফেরদৌস কোনা বলেছেন আমি আপনার গানটা পোস্ট দিতে চাই। জি, পোস্ট দেন, জি প্লিজ পোস্ট দেন। আপনি আমার সেই লেখা গানটা আপনি পোস্ট দেন। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস কোনা আপা। কে বলেছেন? অশোক কর্মকার বলেছেন ফরিদ সাহেলবাদী টিটু ফারানা ইন্দার ব্লগে জানতে পারলাম চট্টগ্রাম পাহাড়ি 140। জি, আরো অনেক, সম্ভবত আরো বেশি, সংখ্যাটা আরো বেড়ে গেছে। ঠিকই বলেছেন। তখন তখন তারেক রহমান সেলফি তোলায় ব্যস্ত। জি, আরো কি যেন কাজে সে ব্যস্ত। লাইভ শেষ হলে পাওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমার লাইভ শেষ হলেও পাবেন, আমি লিখে দিব। জি, ধন্যবাদ। মনে করে এটা আমার খেয়ালই ছিল না যে পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে পরে সেটা থাকে না। আমি আমার মানে এমন জায়গায় লিখে দেবো, আপনি পাবেন, আপনি এরপরও পাবেন, লাইভ শেষ হলেও আপনি পাবেন, দেখবেন ওইখানে আমি নাম্বারটা দিয়ে দিব। জি, ও ভালো কথা। যখন লিখেছেন, মজার বিষয় হলো তার গায়ে একটা ট্যাটু আছে বলে এই বাটপারেরা বাংলাদেশিরা তাকে ভারতীয় নাগরিক করে চালায় দিছে। বুঝতে পারছেন তো? মানে কত বড় বাটপার! আকাম করলো পাকিস্তানি নাগরিক, কিন্তু তারপরও এটা চাইতেছে ভারতের দোষ আর হিন্দুর দোষ দিতে। এই বাংলাদেশ, একদিন বলছি না আপনাদের যে এই বলৎকার আছে না মাদ্রাসার, একদিন শুনবেন যে এই বলৎকার বলবে যেটা ভারত আর হিন্দুরা দেয়, মাদ্রাসার বলৎকারের কথা, এই কথা বলবে। আর বাংলাদেশে বাঙ্গুরা মার্কেটে এটা খাবে। একজন লিখেছেন আপনি অনেক বাঙালির মতো হিন্দি বলার সময় হ্যায় কে হায় উচ্চারণ এটাও জানেন। ভাই, প্রনাউন্সিয়েশন এমন একটা বিষয়, আমি চাইলে তো ইংরেজি জানলো তো ইংরেজিদের মতো উচ্চারণ করতে পারবো না। কিছু ত্রুটি থাকবে, কিছু করার নেই। হ্যাঁ সবসময় হয় না। আপনার কে বললো সব জায়গায় হ্যাঁ হায়ও বলে? আপনার কথা ঠিক নয়। হ্যাঁ সবসময় বলে না, হায়ও বলে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কোর ব্যাংক মাদ্রাসা রাখা হয়েছে। ওটা তো মাদ্রাসায়, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। জি, ঠিকই বলেছেন জয়ন্ত সেন। এক পক্ষ আবার সেই পাকিস্তানি নাগরিককে ভারতীয় সাজানোর চেষ্টা গেছে। যে বললামই তো, বাংলাদেশে যা কিছু হবে। আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশে যখন কোনো কিছু ঠেকাইতে না পারবেন তখন সবকিছুর জন্য দোষ দিবেন ভারতের, বাস সব ঠিক হয়ে যাবে। একজন লিখেছেন বাংলাদেশে, লিখেছেন কি সমিস কি সমিশ্রা গুপ্তা, উনি লিখেছেন
বাংলাদেশের জনগণ তৈরি হয়ে যাক নরকে বসবাস করার জন্য, যে দেশে বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক নেতা যখন অনাচার দেখে চুপ থাকে, তখন বুঝতে হবে দুঃসময় সমাগত আমাদের স্টেপ দেখা। জি জি, ঠিকই বলেছেন। সমস্যা হলো তারপরেও তারা বুঝবে না। যেমন আফগানিস্তানে যে এত অবস্থা কাহিল, তারপর কি তারা বুঝে না, মানতে রাজি না, গাওরামি করবেই। একজন লিখেছেন, পুলিশ ও আর্মির যে অংশটা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা কি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল? তারা সামনের পরিবর্তনে কি ভূমিকা নেবে বলে মনে করেন? জি, নিঃসন্দেহে তারা ভূমিকা নেবে, নিঃসন্দেহে তারা ভূমিকা নেবে, অবশ্যই নেবে। পুলিশের এই অবস্থান থেকে পুলিশ ফিরতে পারবে, আর পুলিশকে ভয় না পেলে তো অপরাধ কমবে না। পুলিশ ঘুষ করে এটা বলে পুলিশ, আপনি ঠিকই বলেছেন। এই পরিকল্পিতভাবে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, কারণ মৌলবাদী শক্তি জানে যে পুলিশ মাঠে নামে, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এগুলো করেছে। এটা মৌলবাদী গোষ্ঠী করেছে। কিন্তু আমার মনে হয় না আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে পুলিশ, মনে হয় না। পুলিশ শেখ হাসিনার পুলিশ আগের মতো শক্তিশালী হবে, কিন্তু মনোবল আগের মতো থাকবে না, ভয়ে ভয়ে থাকবে। পাকিস্তানি দালাল সকল স্তরে ঢুকে গেছে। এই ভুল শুধু এই সরকারের একার না, দীর্ঘদিন